এবার বিচারপতির সই নকল করার অভিযোগ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। পরিস্থিতি বেজায় জটিল, যে কোনো মুহূর্তে আসতে পারে বড় সড়ো কোনো খবর। একের পর এক অভিযোগের তীর ধেয়ে আসছে ইউনূসের দিকে। একদিকে হাসিনা পুত্র সজীব আহমেদ ওয়াজেদ জয় দাবি করছে বিচারপতির সই জাল করে ক্ষমতায় বসেছে মোহাম্মদ ইউনূস, আর অন্যদিকে ইউনূসের বিরুদ্ধে তার নিজের প্রতিষ্ঠানকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠছে। এই আবহে বাংলাদেশে দুই প্রধানের দ্বন্দ্ব তুমুল রূপ নিচ্ছে। একে অপরের বিরুদ্ধে এখতিয়ারের বাইরে কাজ করার অভিযোগ আনছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতে হবে, দেশের সম্পদ কারোর কাছে হস্তান্তর করতে পারবে না অন্তর্বর্তী সরকার। বুধবার সেনাপ্রধানের এমন হুঁশিয়ারির পর চরম বিপাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিচলিত ইউনূস কখনো পদত্যাগের কথা বলছেন, তো কখনো সেনাপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে। শনিবার দুপুরে বাংলাদেশের উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, সেই বৈঠকে সরকারের কাজে নানান ধরনের বাধা আসছে বলে অভিযোগ করা হয়। সরকারের সংস্কারের উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন এবং স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হলে অন্তর্বর্তী সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানানো হয়েছে। তাই এখন প্রশ্ন জাগে, জুলাই সন্ত্রাসের পর যেভাবে দেশটাকে জলাঞ্জলির পথে নিয়ে যাচ্ছে ইউনূস প্রশাসন, তারপরও বাংলাদেশের কতজন জনগণ ব্যর্থ ইউনূসের পাশে দাঁড়াবে? যে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসকে নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব পালন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় বসিয়েছিল বাংলাদেশের জনগণ, সেই ইউনূস বিগত 9 মাসে দেশটার যে হাল করে ছেড়েছে, তাই কি চেয়েছিল বাংলাদেশ? এরপরও কি মানুষকে খেপিয়ে মব জাস্টিসের আড়ালে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারবেন প্রধান উপদেষ্টা এবং ওনার আকারা? তাছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য কতটা উদ্বেগের বিষয়? কি ভাবছে দিল্লি? ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা নিয়ে কিভাবে সতর্ক থাকা উচিত স্থানীয় প্রশাসনের? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সাঁড়াশি আক্রমণে ইউনূসের বর্তমান অবস্থা কি, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম মজুমদার এবং বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। নমস্কার, দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মণিময় দা, প্রথমে আপনার কাছে আসি। আজ সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। একে অপরের বিরুদ্ধে এখতিয়ারের বাইরে কাজ করার অভিযোগ করছেন ওনারা। এখন বাংলাদেশের রিসেন্ট ডেভেলপমেন্ট দেখে কি মনে হচ্ছে, মোহাম্মদ ইউনূসের পতন কি সহসাই হতে পারে? আসলে আপনি যে প্রশ্নটা রেখেছেন, এই প্রশ্নের মাঝেই আমার আরেকটা জিজ্ঞাসা, যে এই যে উপদেষ্টা মণ্ডলী যে গঠন করা হয়েছে, এটা কি সাংবিধানিক? বাংলাদেশের সংবিধানে তার কোনো প্রভিশন আছে? আচ্ছা, কি করে ওনারা বসলেন? আজকে যে ওনার সিগনেচার জাল করার অভিযোগ এসে গেল, এটা তো আরো কয়েক মাস আগেই এসে গিয়েছিল। সন্দেহ প্রকাশ করেছেন, কারণ রাষ্ট্রপতি বলেছেন যে হাসিনা ওয়াজেদ যে পদত্যাগ করেছেন এমন কোনো কাগজ ওনার কাছে নেই। আচ্ছা, আমরা এখানে বসেই আলোচনা করেছিলাম, আপনি কয়েক মাস আগে দেখবেন আমরা আলোচনা করেছিলাম। এবং বসার দিন দুপুরবেলা যখন হাসিনা চলে গেলেন, আপনাদের এখানে বসেই আমি বলেছিলাম এই বিষয়টা সেনাবাহিনী তার দায়িত্ব এড়াতে পারে না। এই পর্যন্ত কেন বলছি, যে সে এই দেশের যদি কোনো সংবিধান থেকে থাকে, একটা মানুষ সংবিধানকে পদদলিত করে বসেছেন জনগণের চাপে। জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে পারে, জনগণের চাপে একটা নির্বাচিত সরকার পড়ে যেতে পারে না। কখন পড়ে যেতে পারে? নির্বাচনের মাধ্যমে। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হবে আমার সাংবিধানিক অধিকার। আমি জনগণ, আমি কোন সরকারকে রাখবো কি রাখবো না আমি জনগণ ঠিক করতে পারি। কিন্তু আমি যখন একবার ঠিক করে দিলাম 5 বছর পর্যন্ত সে থাকবেন, তার পরবর্তী সময়ে দেখা যাবে। যে জনগণ ব্যাপকভাবে অনৈতিকভাবে, আমি একেবারে অনৈতিক শব্দটা কোট আনকোট ব্যবহার করছি এই কারণে, কারণ যে বিষয়টা নিয়ে কোটা আন্দোলনটা শুরু হয়েছিল, সেই কোটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রীর যিনি হাসিনা ওয়াজেদের বক্তব্যটা আপনারা যদি মনে করেন, তাহলে দেখবেন উনি বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়টা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, তারপরে দেখা যাক। এই জায়গায় দাঁড়িয়ে তারা
কোটা আন্দোলন থেকে কিন্তু সরে গেলেন। সেই কোটা আন্দোলনটা কিন্তু এই বৈষম্য আন্দোলন যেটা ছিল এটা কিন্তু হাইজ্যাক করা হলো। এই জায়গাটা থেকে ওরা সরে গেলেন, সরে গিয়ে লুটপাট শুরু করে দিলেন। এই যে জায়গাটা, টোটাল জায়গাটার ভেতরে একটা অরাজকতা সৃষ্টি করার পরিপ্রেক্ষিত পেছন দিকটা হচ্ছে, একমাত্র পেছন দিকটা হচ্ছে হাসিনা ওয়াজেদকে সরাতে হবে। এই হচ্ছে 1 পয়েন্ট প্রোগ্রাম। এই 1 পয়েন্ট প্রোগ্রামের ভেতরে কোটা আন্দোলন টান্দোলন ইত্যাদি কিচ্ছু নেই। কিছু মানে একেবারে মূর্খ জাতীয় কিছু মানুষ, অভিজ্ঞতা নেই, এদের প্রশাসনে এসে লুটপাট করার একটা চেষ্টা তখন থেকে স্থায়ী ছিল। এই ব্যাপারটাতে একজন বিজ্ঞ এবং যথেষ্ট লেখাপড়া জানা একজন মানুষ কেন এই জায়গাটায় এলেন? উনি তো বাংলাদেশে ছিলেন না, উনি তো বহাল তবিয়ত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন, ওই জায়গায় ছিলেন, তার সবাই ওইখানেই থাকেন। কেন এখানে আনা হলো? উনি তো সংবিধানটা জানেন, উনি তো হাসিনা ওয়াজেদের সঙ্গে কাজ করেছেন এক সময়, দুর্নীতির অভিযোগে ওনাকে সরিয়ে দেওয়া হলো। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি প্রথম দিন থেকে কিন্তু চালু হয়েছে। আমি যে জায়গাটায় আপনার প্রশ্নের উত্তরে যেটা ইন্ডিকেট করতে যেটা আজকে জেনারেল বলছেন, ওয়াকারুজ্জামান যেটা বলছেন, এই জায়গাটাতে উনি প্রথম দিনই আসতে পারতেন যে আপনারা যার যার বাড়ি ফিরে যান, কোনো অবস্থাতেই সংবিধানের বাইরে কোনো কাজ আমরা করতে দেব না, আর নির্বাচিত সরকারকে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর, সেনাবাহিনী এই দায়িত্ব পালন করবে। উনি তা করেননি। এই জায়গাতে ওনার একটা ত্রুটি রয়েছে, সেই ত্রুটি মুক্ত করার জন্যই তিনি এখন প্রয়াস নিয়েছেন। দেরিতে হলেও সঠিক প্রয়াস, যেখানে উনি বারবার বলছেন যে সিদ্ধান্তগুলি আপনারা দিচ্ছেন এই সিদ্ধান্তগুলি চলতে পারে না, অসাংবিধানিক যে সিদ্ধান্ত, যার পরিপ্রেক্ষিতে এই গত 3-4 দিন আগে ওনার যে সভা গেল যে জেনারেলদের সঙ্গে বসে, সেখানে যে উনি বক্তব্যটা রেখেছেন সেখানে স্পষ্টই বলেছেন একটা অন্তর্বর্তী যে মানে সরকারও না, এটা সরকার উপদেষ্টা মণ্ডলী, তারা কোনো অবস্থাতেই একটা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত একটা রাজনৈতিক দলকে বেআইনি ঘোষণা করতে পারে। আর এখানে এটা যেটা আদালত বলবে সেই আদালতের কথা ওরা বলে দিচ্ছেন। কতদিন পর্যন্ত? যে সমস্ত মানুষগুলি অ্যারেস্ট হয়েছে তাদের যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার না হয় এটা আদালতের কথা বলতে হবে। আমি ইন্টারিম জামিন দেবো কি দেবো না, আদালত যেটা বলবো, কয়েকদিন পর ইউনিস বলে দেবেন কে জামিন পাবে না পাবে। অলরেডি মানে ওই যে রমনা ময়দানের যে খুনের চেষ্টা, ব্যাপক মানুষ মারা গেল যেটায়, সেখানে যারা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি তাদের যাবজ্জীবন দণ্ড থেকে 10 বছর কমিয়ে দেওয়া হয়েছে। আবার যারা সরাসরি আজীবন মানে আমৃত্যু যাদের কারাবাস ছিল তাদের জীবন থেকে 10 বছর কমিয়ে আনা হয়েছে, অর্থাৎ তাদের যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে, ওখান থেকে 10 বছর কাট, কেউ কেউ হয়তো এর ভেতরে মুক্তি। সব জামাতের লোক, এরা দেশটাকে কোনোদিন স্বাধীন হোক এরা চায়নি, যারা আজকে এখানে বসে বসে এই কাজগুলি মানে 71-এর বিরোধী গোষ্ঠী, বারবার যে একটা কথাই 1 পয়েন্ট কথা যেটা বলা হয়, 71-এর বিরোধী গোষ্ঠী যারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হতে চায়নি, তাদের হাতেই আজ ক্ষমতা। এখন নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাসিনা পুত্র সজীব আহমেদ ওয়াজেদ জয় যেটা লিখেছেন, এবং যার পরে এই যে একটা অভিযোগ যে জাল করে প্রধান বিচারপতির সই জাল করে উনি লিখেছেন, এখন বোঝা যাচ্ছে সেনাবাহিনী কেন এতদিন পর তাদের হেফাজতে থাকা ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ করলো। খেলা বুঝতে হবে। সম্ভবত প্রধান বিচারপতি ওয়াহাবুল হাসান সই নকল করে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের মিথ্যা রেফারেন্স তৈরি করেছিল ইউনিস গ্যাং। এটা বিরাট বড় অভিযোগ। গৌতম বাবু, আপনার কি মনে হয়? অভিযোগ তো শুরু থেকেই চলছে। আসলে বাংলাদেশে যেটা ঘটেছে সেটা সারা বিশ্বের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। আজকে ইউনিস সরকার রয়েছেন, মানে উপদেষ্টা কমিটির দিয়ে দেশ চলছে। শুরু থেকে একটা জিনিস যখন ভুল দিয়ে শুরু হয় সেটা শেষ হয় ভুল দিয়ে। কারণ টোটাল সিস্টেমটাকে এবার আমরা যদি এটাকে অন্য অ্যাঙ্গেলে চিন্তা করি, আসলে এটা ভূ রাজনৈতিক একটা প্রেক্ষাপট। এটা তো শুধু মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে রাজনীতিটা হচ্ছে তাও না, যেটা একটু আগে আমরা শুনছি বা আমরা সবাই জানি, স্টুডেন্ট পলিটিক্স থেকে শুরু করে আসলে এটা আন্তর্জাতিক পলিটিক্যাল একটা সিস্টেম। এখানে যদি আমরা আরেকটু অন্য অ্যাঙ্গেল যদি ভাবি, মানে ডিপে যদি যাই, সারা পৃথিবীতে দীর্ঘকাল প্রায় 100-150 বছর ধরে এককভাবে
আমেরিকা চালিয়ে যাচ্ছে। তার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যত কিছু আছে ওদের কাছে ক্যাপিটালিস্ট, ওরা সব করছে। ওদের পছন্দ হয়েছে যে দেশকে, ওই দেশকে ওরা বসায় ওদের পাপেট হিসাবে সারা দেশগুলো কিন্তু চালাতে চায়। আর ওরা চায় আমরা শক্তিধর দেশ, আমাদের অর্থনৈতিকভাবে ক্ষমতা আছে, ওদের কাছে পয়সা আছে, ওরা পয়সা দিয়ে কাজ করছে। আর ইউনিস যে উপদেষ্টা হিসেবে রয়েছে, এটাকে আমি একটু সরলভাবে যদি আমার সেন্সে যেটা আছে, আমরা যেমন স্কুল চালাই, স্কুলে অনেক সময় হেডমাস্টার থাকেন না, এটা ইনচার্জ দিয়ে স্কুলটাকে চালানো হয়। স্কুল তো চলতে হবে, ইনচার্জের ক্ষমতাটা কি? জাস্ট রুটিন, স্কুলে ডিসিপ্লিনটা ঠিক আছে কিনা, ক্লাসগুলো স্যাররা চলছে কিনা, যাচ্ছে কিনা, ওইটুকু। উনি কিন্তু কোনো বেতনের বিল, কোনো ফিনান্সিয়াল, সেগুলো এখতিয়ার নেই, কিন্তু ও কিচ্ছু এখতিয়ার নেই। তাহলে আজকে ইউনিস এখানে উপদেষ্টা হিসেবে, আমি প্রেক্ষাপটটা দিলাম না, সবাই আমরা জানি কেন কিভাবে ইউনিস বসেছে। আমি তো বলবো সে একটা পাপেট আমেরিকা, ওকে ওখান থেকে এনে এখানে বসিয়ে দিয়েছে। নাইলে ওর কিন্তু ফেসে ছিল না, আন্দোলনের কোনো ফেসে উনি ছিলেন না, উনি হঠাৎ করে এসে বসেছেন। তার মানে এটা আমরা জানি বিভিন্ন আন্তর্জাতিক লেভেলেও এটা নিয়ে ডিবেট চলছে, মানে এটা অটোমেটিক্যালি ওনারা বসিয়ে দেন। ওনার কি এখতিয়ার আছে চীনে যাওয়ার, কি এখতিয়ার আছে পাকিস্তানে যাওয়ার, কি এখতিয়ার আছে ওই আমাদের ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন স্টেটের, এগুলো আমরা এইভাবে করব, মানে ও কি করছে, ও আমেরিকা যেটা বলছে জাস্ট একটা জেরক্স কপির মতো বসে বসে এগুলো করছে। আর যে বাংলাদেশ ৭১-এর যুদ্ধে ভাষা আন্দোলনের মাধ্যমে একটা জাতিকে ধরে রেখেছে, সেই জাতিটাকে ধ্বংস করার জন্য তখনও যে জামাত ছিল, আজকেও ওরা ওদেরকে নিয়ে, কিন্তু একটু আগেই আমি একটা খবর পেয়েছি, আজকে খুব সম্ভবত জামাতের সঙ্গে বসছে, উপদেষ্টা কমিটি বসেছে, ওদের সঙ্গে বসে উনি জাস্ট একটা নাটক করেছেন, আমি রিজাইন করছি, আমি পদত্যাগ করছি। এটা আসলে উনি একটা সফট কর্নার ইমোশন তৈরি করতে চাইছে। আর লোকটা শুরু থেকে, ওনাকে যখন নোবেল পুরস্কার পেয়েছে, শান্তি পুরস্কার পেয়েছে, আমরাও পত্রপত্রিকা দেখেছি, ভেবেছি অনেক বিজ্ঞ বা প্রকৃতই দেশের জন্য বা এজ এ মনুষ্যত্ব যুক্ত একজন লোক। কিন্তু ওনার টোটাল অ্যাক্টিভিটিতে যেভাবে উনি এই প্রায় 10 মাসের হতে চলছে, যেভাবে উনি দেশটাকে মানে উচ্ছৃঙ্খল একটা পরিবেশের মধ্যে ছেড়ে দিয়েছে একটা শান্তি পুরস্কার প্রাপ্ত লোক, এগুলো কোনো অবস্থাতেই মানা যায় না, হোক না সে পাপেট একদম। কিন্তু উনি আজকে জামাতের কপি হিসাবে বসেছে। আর একটা শ্রেণী যারা বাংলাদেশের উন্নয়নটাকে চায় না, ভারতবর্ষের উন্নয়নটাকে চায় না, ভারতবর্ষ যেমন আজকে আমরা প্রসঙ্গক্রমে এটা বলছি, এবং বাংলাদেশকে শুধু ভারতকে ডিস্টার্ব করার জন্য বাংলাদেশকে একটা ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায়, যেসব শক্তি করতে চাইছে বিভিন্ন বিদেশি, তাদের হাতে পাপেট আপনি বলছেন। দ্বিতীয় হলো আরেকটা জিনিস খুল্লম খুল্লা হয়ে গেছে, যেটা পাকিস্তানের সঙ্গে মুষ্টিমেয় ৩-৪ দিনের যুদ্ধে ভারত যে কি শক্তিধর হয়ে গেছে এই গত 10 বছরে, এটা সারা পৃথিবী বুঝে গেছে। ওদের আজকে ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে অস্ত্র রপ্তানি হয়। একটা সময় আমরা কিনতাম, বা উন্নত দেশগুলো উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোকে কিন্তু মানে যুদ্ধ লাগানোর পলিসি হলো ওদের অস্ত্র বিক্রি করা, ওদের বিজনেসটা হলো মেইন। আমেরিকার মূল টার্গেট আমার বিজনেস, চীনের মূল টার্গেট আমার বিজনেস, তো বিজনেসের জন্য এগুলো চলছে। আজকে ভারতবর্ষের তরক্কি দেখে, মানে ভারতবর্ষের পজিশন দেখে অটোমেটিক্যালি বিদেশি শক্তিগুলো চাইছে যে ভারতবর্ষটাকে কিভাবে আগামী দিনের জন্য দাবিয়ে রাখা যায়, তার একটা প্রসেস। এটা মহড়া হলো, ঘোড়াটা হলো ভারতকে বারবার বিরক্ত করা, ভারতকে বারবার ডিস্টার্ব করা, পাকিস্তান এবং বাংলাদেশকে দিয়ে শুধু একটা ডিস্টার্ব করা। একদম। আমরা বাংলাদেশের দিকে বা মনিমদা, এই যে যেটা উঠছিল এখন, এই যে সই জাল করে ইউনিস ক্ষমতায় বসেছেন, এই যে একটা অভিযোগ, তার পাশাপাশি অভিযোগ কিন্তু যে ইউনিসের বিরুদ্ধে মানে দুর্নীতির অভিযোগও কিন্তু উঠছে এখন ভেতর থেকে। নিজের যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে বিভিন্নভাবে সুযোগ পাইয়ে দেওয়ার একটা, মানে গ্রামীণ ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটিকে বেসরকারি অনুমোদন দিয়েছেন, বেসরকারি ইউনিভার্সিটিকে অনুমোদন দিয়েছেন ইউনিস, গ্রামীণ ব্যাংকের কর মাফ করা হচ্ছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ উঠছে। এখন আমার একটা প্রশ্ন অন্য জায়গায়, যে আজ সভার পর, মানে ইউনিস তো যে আজকে যে সভা করেছে উপদেষ্টা মণ্ডলীর, সেখানে জানানো হয়েছে যে কাজ করতে না দিলে অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে মিলে সিদ্ধান্ত নেবে। কি সিদ্ধান্ত নেবে? জনগণের সঙ্গে মিলে কি সিদ্ধান্ত নেবে? কি করতে চাইছে ইউনিস এখানে? আবার কি সেই মবকে খেপিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে? তা তো বটেই, একটা বিশাল জায়গা পেয়েছে ওদের। কি সার্জিল বলে যে একজন আছেন, উনি বাড়ি থেকে বেরোলে করে 156টা কনভয় থাকে, এই অভিযোগ এসছে।
156খানা কনভয় নিয়ে উনি চলাচল করেন, যিনি রিকশাতে চলতেন। তা এই জায়গায় চলে গেছে বিষয়টা। ফলে একটা বিশাল জায়গায় একটা মানে কনফ্রন্টেশন না, এখন আলোচনার বিষয় ছিলেন যে উনি একজন বয়স্ক মানুষ ডক্টর ইউনিস, এবং যথেষ্ট লেখাপড়া জানা মানুষ, এবং পাশাপাশি তার পেছনে দুর্নীতির বিষয়টাও অত্যন্ত গাঢ়ভাবে ছিল হাসিনা ওয়াজেদের সময়, যার ফলশ্রুতিতে হাসিনা ওয়াজেদ ওনাকে একটু ক্ষমা করে শুধু বলে একবার একটা মানে বিবৃতিতে উনি বলেছিলেন ওনাকে বঙ্গোপসাগরে চুবিয়ে মেরে দেবো, শুধু একবার বলেছিলেন। এই দুর্নীতি এমন করেছেন এই গ্রামীণ ব্যাংক ইস্যুতে, এবং এই গ্রামীণ ব্যাংকের ইত্যাদি নিয়ে কিন্তু তার ওনার নোবেল প্রাইজ পাওয়া, এবং এটা আমেরিকা গভর্নমেন্ট দিয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাগুলো এগুলি সব অভিযোগ, এই যে আমেরিকা গভর্নমেন্ট দিয়েছে, এখন আস্তে আস্তে প্রমাণ হচ্ছে। এই যে উনার ইউনিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটা এখন যদি আমরা মানে বলি, তাহলে ব্রাজিল একটা ভালো দল, এটা নতুন করে বলতে হবে। এটা যতখানি সত্যি ব্রাজিল একটা ভালো দল, বা লতা মঙ্গেশকর অসাধারণ গান গাইতেন, এটা যেমন ধ্রুব সত্য, আর এইটাও ঠিক। এটাকে অস্বীকার করার জায়গা অস্বীকার না, কেউ অস্বীকার করে না, এবং হাসে যে শুনেছেন ইউনিসের বিরুদ্ধে নাকি দুর্নীতির অভিযোগ এসছে, মানুষ হাসে, বলে এটা নতুন। সকালবেলা বিকালবেলা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের জনগণ কি সেটা কি দেখছে না? বাংলাদেশের জনগণ বিকেলবেলার খবরটা দিলেন, যে খবরটা যেটা দিলেন এটা একদম সত্যি কথা, যে উনি বলছেন জনগণকে নিয়ে যাবেন। আমি এই রিপ্লাইটা দেওয়ার আগে আমি বলছি, এর পাশে যেটা উনি বললেন না সেটা হচ্ছে বিএনপি বলেছেন এই উপদেষ্টা পরিষদ থেকে 3 জনকে সরিয়ে দিতে হবে ইমিডিয়েটলি 3 জনকে সরাতে হবে। নাম টাম সহজে উনি বলুন না কাকে কাকে বলেছে, কাদের বলেছে। এই সমস্ত 3 জনকে সরিয়ে দিলে উপদেষ্টা কেন সরাতে হবে? দুর্নীতির অভিযোগ ইমিডিয়েট সরাতে হবে, যারা ব্যাপকভাবে বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, উনি তো জনগণকে নিয়ে নামবেন বলেছেন, তো শুধুমাত্র ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজনকে চেয়ারম্যান করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ঢাকা শহরকে গতকাল কলাপস করে দিয়েছিল কারা? দাঁড়াতে পারলেন না তো, উনি বেরোতে পারলেন না। উনি একবার চেক করে দেখুন না ওনার কপালটা, যে কত মানুষ এখন দেখার চেষ্টা হচ্ছে, এগুলি হচ্ছে নাটক। গতকাল রাতে যেদিন পদত্যাগের ঘটনা হচ্ছে, এই যে ওদের যে কি এনসিপি দলের সভাপতি যে নাহিদ ইসলাম এসে বলছেন যে এক্ষুনি পদত্যাগ করতে চান উনি। এই নাটকটা শুরু হলো কিন্তু রাত্রি 3টের সময়। হ্যাঁ, পদত্যাগের কথা উনি বলেছেন, উনি বিধ্বস্ত ইত্যাদি, কিছুক্ষণ জানলার সামনে দাঁড়িয়েছিলেন, এবং হ্যাঁ তারপরে আমাদের একটা ঘরে বসিয়ে রেখে উনি পাশের ঘরে চলে গেলেন। উনি কোনো কথাই শুনতে যাচ্ছেন না। হ্যাঁ, ওনাকে মানে প্রায় ভগবানের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা। তারপরে যেটা বলেছেন সেটা হচ্ছে যে স্টুডেন্টের যারা পরিষদে আছে তারা গিয়ে ওনার পা ঝরিয়ে ধরেছে, আপনি যদি চলে যান তাহলে আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে, আমাদের আর্মিরা মেরে দেবে, ইত্যাদি ইত্যাদি সব গপ্প চলছে, নাটক চলছে। ইউনিস এই জায়গা ছেড়ে দেবেন, তাহলে আজ থেকে 6 মাস আগেই ছেড়ে দিতেন, যখন ওকে নাকে খত দিয়ে বলেন যে আপনি এই গাড়ি পাবেন, এই গাড়ি পাবেন না। ওনার সুপারিশ যখন অগ্রাহ্য হলো যে একজন সেকেন্ড চিফ অফ দ্য আর্মি স্টাফ হিসেবে, তখনই তো উনি বললেন না আমার কথা বাবা কেউ শুনবে না, আমি চলে যাই। এখন এই ঘটনাগুলি ঘটছে তো, সমস্ত জায়গায় ঘটছে তো। আজকে যে অভিযোগটা এসছে এটা ভয়ঙ্কর অভিযোগ, যে উনি সই জাল করেছেন। সিগনিফিকেন্টলি এই অভিযোগ জানানোর পর এখন কিন্তু কোনো প্রেস বিবৃতি নেই এখন অব্দি। ওনার কেউ সাফিকুল আলম বোধহয় ওনার প্রেসের চিফ, প্রেস সচিব বোধহয়, সম্ভবত সাফিকুল আলম। উনি সেদিন 3টের সময় বেরিয়ে কি বলছেন জানেন? বলছেন আল্লাহ আমাদের রক্ষা করবেন এবং আমরা জিতব। অর্থাৎ শাসনায় কোন ছাত্র তখন কোন প্রিপারেশন হয় না, পরীক্ষার হলে যাওয়ার আগে ভগবানই আমার রক্ষাকর্তা, এই হচ্ছে ঘটনা। আমরা তো এটাও দেখলাম যে মাথায় বোতল পড়ার পর মাহফুজ আলমও কিন্তু এখন বলছেন যে আগে যে আমি কটূক্তি করেছি তার জন্য ক্ষমা চাইছি দেশবাসীর কাছে, এই ধরনের ফেসবুক পোস্টও আমরা দেখেছি। তাহলে কি হ্যাঁ, উপদেষ্টারা টের পেয়ে গিয়েছে, তো বুঝতে শুরু করে গেছে চাপ হচ্ছে কোন জায়গায়, মানে জাহাজ ডুববে আস্তে আস্তে। গৌতম বাবু যেটা বলেছেন ইউএস এর ব্যাপারটা আপনি শুনলে অবাক হবেন। এই গত 3-4 দিনের ভেতরে, আমি ডেটটা আপনাকে কনফার্ম করতে পারি, আমি ক্রস চেক করতে পারিনি, 3-4 দিনের ভেতরে ইউএস স্পেসিফিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, স্পেসিফিক কমান্ডার।
এই ভদ্রলোক কেন এলেন, কি প্রয়োজন ছিল? উনি এসেছেন, উনি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন, তার ঠিক পরের দিনই ফ্রান্সের ঠিক সমপর্যায়ের একজন আর্মি অফিসার এসেছেন এবং এটা একটা প্রতিনিধি দলের মতো এসেছিলেন। সুতরাং সমস্ত বিরোধটা কিন্তু সমস্ত পৃথিবীব্যাপী নজর কেড়েছে, কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশ সঠিকভাবে যে চলছে না, এই না চলার পেছনে অন্যতম, আপনি কিছুদিন আগে এখানে আপনারা ইয়ে করেছেন যে জায়গাটা নিয়ে, ওই যে হিউম্যান করিডোর, এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর, যেটা কেন এই যে হিউম্যানিটেরিয়ান করিডোরের যে চেষ্টা ইউনিস করেছিলেন, যেটা মার্কিন আরে আমাদের তাদের যে জেনারেল যেটা এখন আপাতত স্টপ বলেছেন, যে একদম স্টপ দেওয়া যাবে না, এই যে হিউম্যান করিডোরটা, যেটা হিউম্যান করিডোর দিয়ে ওরা করবেটা কি? ওরা প্রথম কি বললেন দেখুন, রোহিঙ্গাদের সঙ্গে যে প্রত্যাবর্তন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি নিয়ে কয়েক হাজার রিলিফ পাঠাবেন। এটা হঠাৎ করে রাহাইন রিলিফের টার্ন নিল, হঠাৎ করে রাহাইন, মানে মিথ্যা কথার একটা লেখা, মানুষ তো লেখাপড়া জানে। ইউনিস কি ভেবেছেন শুধু উনি লেখাপড়া জানেন, কেউ লেখান? হঠাৎ করে কেন এই যে রোহিঙ্গার বিষয়টা থেকে ওরা হঠাৎ করে সুইচ ওভার করে গেল এই রাহাইনের ব্যাপারটা? রাহাইনের দুর্ভিক্ষ চলছে, ইউএন যদি সিদ্ধান্ত নেয় যে রাহাইনে কিছু জিনিস পাঠাতে হবে, বাফার জোন তার বর্ডার এলাকাতে করা হোক, তার জন্য করিডোর করতে হবে কেন? এই যে করিডোরের ব্যাপারটা, এটা সাংঘাতিক সিগনিফিক্যান্ট ব্যাপার। কারণ আপনারা জানেন এই যে আমাদের মায়ানমারে যে এখন যে রেবেল পার্টিটা, এই রেবেল পার্টিটাকে আরাকান সোলজার যারা, এই রেবেল পার্টিটাকে প্রতিহত করার জন্য মায়ানমারের যে সোলজাররা, তারা এখান থেকে একটা করিডোর চাইছে। আর এই করিডোরের মাঝখান দিয়ে কিন্তু অনেক কটা বর্ডার রয়েছে, আবার ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। এই ইন্টারন্যাশনাল বর্ডারে কারা 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 ঢুকে পড়বে? ঘটনাটা ঘটছে কবে থেকে? যখন ভারত পাকিস্তানের সঙ্গে এই বিরোধটা চলছে, তখন এই সুযোগটা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছে। কি চট্টগ্রামের বন্দর নিয়ে যে কথাগুলি বলছে, অনেকে বল, এই মুহূর্তে যদি আমরা মানে পৃথিবীর যদি একটা ইয়ে দেখি, দেখবেন সব মিলিয়ে হার্ডলি 507 বা 508টা আন্তর্জাতিক এরকম বন্দর রয়েছে, যারা মানে সমুদ্র বন্দর রয়েছে। তার ভেতরে এই চট্টগ্রাম বন্দরের ইয়ে মানে স্ট্যাটাসটা কি 353 বা 354 এরকম, অনেক পেছনে। এবং এখানে চট্টগ্রামের যে বন্দরটা নিয়ে ইউনিস সাংঘাতিক কথা বলছেন, যে বিদেশি এনে ফেলছি বা বিদেশি এনে আমাদের এটা চালাতে হবে, অনেকদিন ধরে চলছে, অনেকদিন ধরে চলছে। কোথায় নিতে পেরেছো এটাকে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে? যদি আমি ডেভেলপমেন্টের কথা বলি, এদের দাপটটা তো অনেকদিন ধরে বিদেশি এই চট্টগ্রামের ক্ষেত্রে, নতুনত্ব তো কিছু নেই। তাহলে নতুন চিন্তা ভাবনাটা কোন জায়গায় এলো? উনি তো মানে নোবেল পেয়েছেন একটা অর্থনৈতিক বিষয়ের উপর ভিত্তি করে। দেশটাকে অর্থনৈতিক দিক থেকে কোন জায়গায় নিয়ে গেছেন হিসাব দিন। না, সেটাই পালিয়ে গেলেই হলো নাকি? এখন যেটা অনেকেই বলছেন যে বাংলাদেশকে কি আদৌ কি বাংলাদেশ রাখতে চাইছেন ইউনিস, নাকি বাংলাদেশকে লিজে মাটি ঘাটি সবই দিয়ে দিতে চাইছেন বিদেশি শক্তির হাতে? জীবনপুর প্রথম কথাটাই সেটা আমি বলেছিলাম, দেশের সংবিধানটা কি বলুন আগে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বলে ইউনিস দাবি করেন কিনা এখনো বলুন, নাকি 71-এ ভুল হয়েছিল সেটা বলুন আগে, নাকি লিজ দিয়ে দিচ্ছে না? সেটা হয়তো পরিস্থিতি চলে আসছে যে 71-এ ভুল হয়েছিল, বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান আবার হয়ে যাবে, সেটাই হয়তো বলার অপেক্ষায় রাখছে বা অপেক্ষা করছে মোহাম্মদ ইউনিস। আসবো আপনার কাছে আরেকবার। গৌতমবাবু, এই যে মোহাম্মদ ইউনিস এখন পদত্যাগ করছে না, এটা ধরে নেওয়া যায়, এখন এটা বলে নেওয়া যায় যে পদত্যাগ করছে, এবং আজকের যে উপদেষ্টা মন্ডলীর যে বৈঠক ছিল, অনির্ধারিত বৈঠক, সেই বৈঠকের পর এটা ধরে নেওয়া যায় যে নাটক চলছে, যেটা মনিরুদ্দা বলছেন যে একটা পদত্যাগের নাটক হয়েছে, এটা সিম্পেথি গেইন করার চেষ্টা করেছে এবং বাংলাদেশের জনগণের নার্ভ ধরার চেষ্টা করেছে যে ইউনিসের পাশে কতজন আছে। এখন তাহলে এখন পরিস্থিতি কি হতে পারে? আমরা ধরে নিলাম যে ইউনিস তো পদত্যাগ করছে না, নানান চাপের মুখে ইউনিসের গদি বাঁচাতে অন্য কোনো শক্তিকে এগিয়ে আসবে? ইউনিস কখনোই পদত্যাগ করবে না। বাংলাদেশের যে ইতিহাস, ওদের জেলে যেতে হয়, নাহলে ওদেরকে মৃত্যু হতে হয়, তার আগ পর্যন্ত ইউনিস এখানে এভাবে বসে থাকবে। আর উনি না পাওয়ারটা পেয়েছেন, যেমন নোবেল পুরস্কার উনি পেয়েছেন, প্র্যাকটিক্যালি এখন যেসব আলোচনা সমালোচনা বাংলাদেশ চলছে, সারা ইন্টারন্যাশনালি চলছে, এই পুরস্কারটা নিয়েও কিন্তু সমালোচিত হচ্ছেন। এবং উনি শুধু ব্যক্তিগত লাভালাভের জন্যই কিন্তু এই গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে যা করে ওনার ব্যক্তিগত লাভালাভ এবং অর্থনৈতিকভাবে উনি যথেষ্ট ওনার পরিবারকে সমৃদ্ধ করেছেন। সারা পৃথিবীতে ওনার কাছে এখন প্রচুর অ্যাসেট রয়েছে।
এগুলো বাংলাদেশে উনি থাকাকালীন, যখন মানে হাসিনা সরকারের সঙ্গেও কিন্তু উনি ছিলেন, কিন্তু তারপরে ওনার দুর্নীতির জন্য ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। ইউনিস এখান থেকে কখনো যাবে না, আর ইউনিস যাওয়ার কোনো রাস্তা নেই। ইউনিস তো যেতে পারবে না, ইউনিস তো বসেনি, ওনাকে বসানো হয়েছে। ওনাকে যে উদ্দেশ্যে বসানো হয়েছে ওরা ওনাকে ছাড়বে না। তাহলে যে উদ্দেশ্য নিয়ে বসিয়েছেন ওই উদ্দেশ্যগুলো, যেমন একটু আগে আমাদের এই আলোচনার মধ্যে এসে যে রাখাইন থেকে শুরু করে বিভিন্ন চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে বিভিন্ন যে এয়ারপোর্ট, লালমনিরহাট, এই সমস্ত কাজগুলো করানোর জন্যই ওনাকে বসিয়েছেন, এবং উনি কথা দিয়েছেন যে আমি তোমাদেরকে এগুলো করিয়ে দেব। তো যেহেতু আমি অন্য দেশগুলোকে, বিদেশি রাষ্ট্রগুলোকে আমি বলেছি এই জিনিসগুলো করার জন্য আমাকে দেওয়া হয়েছে, প্রথম কি বলেছিল, আমি 3 মাসের মধ্যে সরকার বানিয়ে দেবো, নির্বাচন করে দেবো। তো 3 মাসের জায়গা আছে 10 মাস হয়ে গেছে, ওনার এখনো নির্বাচন নিয়ে কোনো কথাই নেই। তারপর ওনার মতো একটা উপদেষ্টা এসে একটা রাজনৈতিক সংগঠন যে ভারতবর্ষটাকে, মানে বাংলাদেশটাকে স্বাধীন করেছে 71 সালে, সেই দলটাকে উনি বাদ দিয়ে দিয়েছেন। একটা গণতান্ত্রিক দল, এই দলটাকে বলছে অবৈধ দল, মানে এই দেশের জন্মের আগে যে দলটা জন্ম নিয়েছিল, হ্যাঁ, সেই দলটাকে বলছে অবৈধ। এগুলো তো মানে একদম বাতুলতা ছাড়া কিচ্ছু না। দ্বিতীয় হলো, সেই আজকে থেকে 50 বছর আগের কাহিনী কিন্তু এখন নেই। এখন মিডিয়া খুব ইয়ে হয়ে গেছে। তখনকার কি মিডিয়া ছিল, পত্রিকাতে কিছু উঠতো টুকটাক, বিবিসি কিছু বলতো, এগুলো নিয়ে সারা পৃথিবী চলতো। আজকের দিনে মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার পরে সোশ্যাল মিডিয়াটা আজকে পৃথিবীকে পুরো উলটপালট করে দিচ্ছে। কারণ মানুষ তার নিজের কথাটাকে বলে দিচ্ছে। তাহলে আমি যেটা জানি না, আপনি সেটা ফেসবুকে দিয়ে দিচ্ছেন, আমরা ওটা দেখে আমাদের নলেজটা বেড়ে যাচ্ছে। তার মানে কি আজকে সারা পৃথিবীর মানুষের, এই যে আমরা যে বলতাম অনুন্নত, অশিক্ষিত, এই শব্দগুলো কিন্তু আগামী দিনে চলবে না। মানে আজ থেকে 2030-এর পরে এই শব্দগুলোই থাকবে না, অশিক্ষিত শব্দটাই থাকবে না। কারণ আজকে গ্রামীণ বাংলাতে যারা একটু লেখাপড়া শিখছে ওরাও অনেক কিছু পোস্ট করছে। যাদের ভিতরে লেখাপড়ার, আমরা বলি লেখাপড়ার যোগ্যতা নেই, কিন্তু ওরা অনেক কিছু এখন দেখছে, এগুলো ফেসবুকে আসছে, সারা পৃথিবীর ইতিহাসগুলো ফেসবুকে আসছে। একদম অটোমেটিক্যালি ইউনিস যা করছে সেটা গোটা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব দেখছে, এবং ভারতবর্ষ তো অবশ্যই এটাকে ক্লোজ লুক রাখছে, যেহেতু আমাদের প্রতিবেশী, এবং বাংলাদেশের চারিদিক থেকেই ভারতই রয়েছে। মনে লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে রাখাইন মানবিক করিডোর বা চট্টগ্রাম বন্দর নিয়ে মোহাম্মদ ইউনিস যে বিতর্কিত সিদ্ধান্তগুলো নিচ্ছিল, তা কিন্তু মানে একটা হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান যে এগুলো ওনার এখতিয়ারের বাইরে। এখন কি করবে ইউনিস? এখন মানে কিভাবে ইউনিস এগুলোকে তারা বাগিয়ে আনবে? এখন তো সেনাপ্রধান বলে দিয়েছে যে এগুলো উনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আর ভারতের নিরাপত্তা, মানে এই ডামাডোলের মধ্যে ভারতের নিরাপত্তাটা কতটা হুমকির মুখে এখানে, যেহেতু আমাদের এই ক্রাইসিসটা আমাদের ভারতের কাছে এটা কোনো ক্রাইসিস ছিলই না। বাংলাদেশের এই জায়গাটা আমাদের কাছে কোনো ক্রাইসিস না। আমরা যে নীরবতা পালন করেছি ব্যাপারটাকে মানে অনেকটাই মনে হচ্ছে যে আমরা গুরুত্ব দেইনি বাংলাদেশের বিষয়টাকে। আমরা গুরুত্ব দিতাম, কিন্তু একেবারে আর্ম ফোর্সের দিক থেকে আমাদের সাংঘাতিক ক্রাইসিস চলে এসেছে বাংলাদেশ বর্ডার দিয়ে, এরকম ঘটনা না। আমরা ওরা এই অবস্থায় নেই। সবচেয়ে বড় কথা, ধরুন এই যে আপনি যে কথাটা রায়নের কথাটা যেটা বললেন, এটা আসলে এলো কোত্থেকে? এটা বোকার মতো যে ওরা বলে এগুলি ধরা পড়ে। দেখুন, এটা মূলত ইউএনডিপি যেটা প্রকাশ করেছিল সেটা হচ্ছে 2024 সালের নভেম্বর মাসে, যে রায়নে দুর্ভিক্ষ চলছে। এরপরেই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে মানে বাংলাদেশে হঠাৎ করে আমাদের যখন ইয়ে হলো, পেহেলগাঁও ইনসিডেন্ট হলো, তারপরে মিলিটারি অপারেশনের সঙ্গে কথা বলার জন্য এসেছিলেন, ওখানে ঢুকেছিলেন আপনার আরাকান আর্মির যারা তারা ঢুকেছিলেন। এরপরে মার্কিন স্পেসিফিক কমান্ডের ওরা ঢুকলেন, তারা কিন্তু ওদের মিলিটারি অপারেশনের সঙ্গে আলোচনা করে গিয়েছেন। যদি দুর্ভিক্ষের জন্য ত্রাণ সামগ্রীর ব্যাপারই হবে, তাহলে আর্মির লোকরা আসবে কেন এখানে? তাদের তো প্রয়োজন ছিল না এটা। কারণ যেখানে ইউএনও বিষয়টা জানে, ইউএনডিপি যখন মানে ডিক্লেয়ার করেছে ওখানে দুর্ভিক্ষ চলছে, তাহলে তো অনেক সাধারণভাবেই করা যেতে পারে। ফ্রান্সের যারা এসেছিল তারা সরাসরি এসে এই দুজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন র্যাঙ্কের লোক, তারা এই বাংলাদেশের আর্মি অপারেশনস অ্যান্ড প্ল্যানিং এর সাথে দীর্ঘক্ষণ মিটিং করেছেন।
করার পরেই কিন্তু আমাদের এই যে বাংলাদেশের যিনি জেনারেল সেনাবাহিনীর প্রধান, উনি কিন্তু তারপরেই ঘোষণাগুলি করতে শুরু করেছেন। অর্থাৎ একটা লজিস্টিক সাপোর্ট উনি পেয়েছেন কোন একটা জায়গা থেকে, যার পরিপ্রেক্ষিতে গত 9 মাস চুপচাপ থাকার পরে এনাফ ইজ এনাফ বলছেন যে আর হবে না। দেখবেন কোট আনকোট কথাগুলি বলছেন উনি। এই জায়গায় দাঁড়িয়ে ইউনিস কেন প্রশ্নটা তুলছেন না যে রমনা হামলায় যেখানে আক্রান্ত হয়ে গিয়েছিলেন হাসিনা বাজে, এই রমনা হামলাতে এই হারকাতুল জিহাদের যারা, তারা কি করে মুক্তি পেয়ে যাচ্ছে? খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাবে তারা। হারকাতুল অনেকেই মুক্তি পেয়ে গেছে, অনেকেই মুক্তি পেয়েছে, আমরা দেখেছি। কভার করার জন্য এই ইউনিসের যারা প্রেসের যারা লোকজন আছে, তারা বেশ কিছু লোকাল সাংবাদিককে নিয়ে উনি একটা গ্রুপ করেছেন। তারা বলছেন যে জেনারেল যিনি আছেন তার কমান্ডে যারা ছিলেন, তার আওতায় যারা ছিলেন 126 জন আওয়ামী লীগের নেতাকে নাকি উনি মুক্তি দিয়েছেন। আচ্ছা, তো ধরার সময় বলেছিল কি যে উনি ধরে নিয়ে গিয়েছিলেন? বলেননি তো মুক্তির প্রশ্ন আসে কি করে? যে জায়গাটায় ঘটনাটা আর কি, আমাদের কাছে যে তথ্য, আমরা ক্রস চেক করিনি, সত্য মিথ্যা বলতে পারবো না, যে তথ্যটা এসেছে সেটা হচ্ছে যে হাসিনা ওয়াজেদকে প্রত্যার্পণ করা হবে, এরকম একটা তথ্য বেরোচ্ছে, দেওয়া হবে। কিন্তু আওয়ামী লীগের ওপর থেকে যে নিষেধাজ্ঞাটা ব্যানটা তুলে নিতে হবে, এবং হাসিনা ওয়াজেদকে টঙ্গীতে তার নিজস্ব বাড়িতে, টঙ্গী বোধহয় একটা জায়গা, ওইখানে নিজস্ব বাড়িতে থাকতে দিতে হবে, এবং তার সিকিউরিটি সহ, এবং সিকিউরিটিটা দেবে সেনাবাহিনী, সেনাবাহিনী সিকিউরিটি দেবে, এবং তার রাজনৈতিক কার্যকলাপ করতে সুযোগ দিতে হবে। এই ধরনের একটা মানে আন্তর্জাতিক একটা চেষ্টা চলছে, যার ফলশ্রুতিতে জোর করে বলা হচ্ছে আগামী জানুয়ারি মাসের ভেতরে ওখানে নির্বাচন করে নতুন সরকার আসবে। এতেই ঘাবড়ে গিয়েছেন উনি। এই যে কান্নাকাটিটা মূলত ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ করতেই হবে এট এনি কস্ট। তা না হলে কি হবে? এই প্রশ্নটা যদি আসে, তাহলে বাংলাদেশের যে অতীতের যা ইতিহাস, এই ইতিহাসের পরিপ্রেক্ষিতে যা দেখা যাচ্ছে, আর্ম ফোর্স অবশ্যই তাদের নিজস্ব দায়িত্ব, যে দায়িত্বটা ওনারা হাসিনা ওয়াজেদ যখন চলে যান সেই দায়িত্বটা ওনারা তখন পালন করতে পারতেন, সেই দায়িত্বটা ওনারা পালন করেননি, সাংবিধানিকভাবে পালন করতে পারতেন। কারণ ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি এখনো আছে, সেনাপ্রধান এখনো আছে, ইজিলি নিতে পারতেন। সাধারণ আপনি আমি সাধারণভাবে চিন্তা ভাবনা নিশ্চিত, তাহলে আর্মি আছে কেন? একটা দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে যদি সাহায্য করতে আর্মির দরকারটা কি? সেনাপ্রধান 9 মাস কেন চুপ করেছিলেন সেটাকেও সেনাপ্রধানকেও জবাব দিতে হবে ইন ফিউচার। উনি আস্তে আস্তে নিজের জায়গাটাকে, ওই লজিস্টিক সাপোর্টটা পাওয়ার পরে উনি জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করছেন। আর কারা বলছেন যে উনি ইউনিস পদত্যাগ করবেন না? যারা এই 9 মাসের ভেতরে ব্যাপক লুটতরাজ, জানেন এই যে চট্টগ্রামের এই যে বাইরের যে আনছে চট্টগ্রামের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে, যে কি পরিমাণ মানে লুটতরাজ হয় এই চট্টগ্রাম বন্দরকে সামনে রেখে, এবং এই ঘটনাগুলি উনি জানেন। সেই জন্য বলছি যে ইউনিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ব্যাপারটা হাস্যকর, মানুষ হাসে, একেবারে সাধারণ ব্যাপার এটা ওদের কাছে, যে উনার নামের ভিতরে দুর্নীতিটা, এটা নতুনত্ব কিচ্ছু না, এটা পুরো না এলে মানুষ অবাক হতো। একদম। বাংলাদেশের যে অস্থির পরিবেশ, বা বাংলাদেশকে নিয়ে বিগত 9 মাস ধরে আমরা যেভাবে যে বাংলাদেশকে দেখছি, সেই বাংলাদেশকে এভাবে দেখিনি আমরা। 71-এর পর এইভাবে বাংলাদেশকে ভারত দেখেনি। এখন গৌতমবাবু, বাংলাদেশের বাণিজ্যে ভারতের একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। উত্তর পূর্ব ভারত নিয়ে বারবার উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন মোহাম্মদ ইউনূস এবং ওনার অনুগামীরা। তারপর ভারতের এই পদক্ষেপ কতটা প্রয়োজন ছিল বলে মনে করেন, এবং এই পদক্ষেপে কতটা এই মুহূর্তে বিপাকে আছে বাংলাদেশ? বাংলাদেশ গত 10 মাসে মানে ধ্বংসের শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে। যে কোনো একটা দেশের অর্থনৈতিক উন্নতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা সবটা চলে হলো সেই দেশের এই টোটাল সিস্টেমটার উপরে। এর সিংহভাগ ভারতবর্ষ, যেহেতু ভারতবর্ষের পুরো সেক্টরটাই রয়েছে বাংলাদেশের ইয়েতে। ভারতবর্ষ যেহেতু একটা শক্তিধর দেশ, এটা সারা বিশ্ব কম বেশি, যেখানে লোক সংখ্যা বেশি, তাদের সবকিছুই বেশি, ইনফ্রাস্ট্রাকচার বেশি, তাহলে ভারতবর্ষ থেকে যতদিন সুযোগ সুবিধা নিয়েছে, এটা হোক না, যেমন হাসিনাকে বলে ভারত সরকারের বন্ধু, এটা হাসিনার যে
মানে বুদ্ধিমত্তা, আমি সেটাকে দাম দেবো, যে যেহেতু আমার প্রতিবেশী রাষ্ট্রটা শক্তিশালী রাষ্ট্র, তাকে সঙ্গে রেখে সুসম্পর্ক বজায় রেখে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আজকে একটা লোক চীন যেতে হবে বা জাপান যেতে হবে, আমেরিকা যেতে হবে, একটা বিজনেসম্যান, ওর কত টাকা খরচা হবে? আর ভারতবর্ষে যদি আসতে হয়, ও 1,500 থেকে 2,000 টাকা দিলে কি ভারতবর্ষে এসে যাচ্ছে। তাইলে আমার কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ যে বিজনেস সেটাও কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। তাহলে আমি 2,000 টাকা দিয়ে আমি কোটি কোটি টাকার মাল নিয়ে যাচ্ছি, আর আমি লক্ষ লক্ষ টাকা খরচা করে আমি কোটি টাকার মাল আনছি। প্লাস আমার এই মালটা যেতে হয়তো 1 সপ্তাহের মধ্যে আমি ঢুকে যাচ্ছে, আর ওইটা আসতে আমার হয়তো 2 মাস 3 মাস লাগবে। কত বড় রিস্ক! তাইলে আমি ফ্যাসিলিটি কোনটা নেব? আমার যেটা ইজি। আমি শুধু রাজনীতি করলে হবে না, আমাকে দেশটা বাঁচাতে হবে। ইউনিস তো শুধু রাজনীতি করছে আর নিজের ব্যক্তিগত আখের বোঝাচ্ছে, ওর টিম সহ শুধু অর্থনৈতিক করাপশন করছে, আর কিচ্ছু হচ্ছে না এখানে। যা সম্পদ ছিল সেই সম্পদটাকেও নিয়ে যাচ্ছে। এখনো বাংলাদেশের এখনো সুযোগ রয়েছে ভারতবর্ষের সঙ্গে ধরে, আর ভারতবর্ষের কোনো কিছু আসবে না। বাংলাদেশের মতো একটা দেশে যে এখন যে মানে অচল অবস্থা করে দিয়েছে, ভারতবর্ষের কিচ্ছু হবে না। কারণ সারা পৃথিবীতে ভারতবর্ষের প্রচুর মাল যাচ্ছে, বিভিন্ন দেশ ভারতবর্ষ থেকে এসে এসে মাল নিয়ে যাচ্ছে। তো বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, 10 কোটি লোকের জায়গা, সেখানে বিজনেস বন্ধ হলে ভারতের কিচ্ছু হবে না। সমস্ত বিজনেসটা, সমস্ত অর্থনৈতিক ক্ষতিটা কিন্তু বাংলাদেশ হয়ে যাচ্ছে। আজকে যে ট্যাক্স গুলো পায়, কার ট্যাক্স পায়, এই ট্যাক্স দিয়ে তো দেশটা চলে, ট্যাক্স তো বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা আসছে না খেয়ে মরছে, শ্রমিক অলরেডি আন্দোলন চলছে, অনেক কিছু হচ্ছে না। এই যে বস্ত্র শিল্প, গার্মেন্ট শিল্পগুলো বন্ধ হয়ে গেছে। তাহলে এই যে বন্ধ হওয়া শ্রমিকগুলো কোথায়? তার মানে শ্রমিকগুলো হাহাকার করছে। ওর ভেতরেই আজকে কিন্তু দেশের ভেতরে এই যে সেনাপ্রধানও যে কথাগুলো বলার পেছনে, কারণ উনি তো বারবার বলছেন যে আমাকে রাষ্ট্রকে দেখতে হবে, দেশটাকে আমাকে বাঁচাতে হবে, দেশ রসাতলে গেছে, সেটা দেখতে পাচ্ছেন। তার মানে কি সারা পৃথিবী দেখছে, বাংলাদেশের মানুষও দেখছে। আর একটা যেটা রিপোর্ট বেরিয়েছে, এখন যদি ওই হাসিনার যে দলটা যদি বন্ধ না করে, ওদের কাছে যে আওয়ামী লীগের রিপোর্ট আছে, এখন যদি আবার ফ্রেশ ইলেকশন হয়, আওয়ামী লীগ মাঝে যেমন খারাপ ভাবে এসছে, গত 3rd ইলেকশনে কিন্তু উনি কিছুটা জনপ্রিয়তা কমে গেছিল, হ্রাস পেয়েছিল আওয়ামী লীগের, কিন্তু এখন জনপ্রিয়তা আবার বেড়ে গেছে। জনপ্রিয়তাটা এমন জায়গায় গেছে, আমাদের এর থেকে তো অনেক ভালো ছিল। তার মানে জামাত টামাত নিয়ে যে গ্রুপটা এতদিন প্রচার চালিয়ে গত ইলেকশনে হাসিনাকে দমিয়ে দিয়েছিল, সেই জায়গা থেকে এখন উত্তরণ হয়ে এখন আবার ওই সেই 71 যুদ্ধের পরে যেভাবে একদম ইউনিসপন্থী হয়ে যেসব রাজনৈতিক দল ছিল এতদিন বা বিগত 9 মাস ধরে ইউনিসের আশেপাশে ঘোরপাক খাচ্ছে, ইউনিসকে সমর্থন দিচ্ছে, তাদের প্রতি বাংলাদেশের জনগণের, ইউনিসের পাশাপাশি সেই সব রাজনৈতিক দলের ইউনিসের প্রতি যে সমর্থন বা ভরসা কমে যাচ্ছে, সেটাও কিন্তু রিপোর্টে আস্তে আস্তে। ওরা এখন ওদেরকে বাঁচানোর জন্যই ও বারবার তালবাহানা করছে, আমি আরো কয় মাস পরে মে জুন মাসের দিকে ইলেকশন করব, মানে ওর তো টিকে থাকতে হবে, কারণ ওর তো একটা প্রেশার আছে ওপর থেকে। টিকে থাকার জন্য ও শুধু মানুষকে শুধু বিভ্রান্ত করছে। তো বিভ্রান্ত করেও আর কিছু হবে না, যেহেতু একদম সহসাই কিছু একটা হতে চলছে। আর ভারতবর্ষ যেহেতু অর্থনৈতিক ভাবে অবরোধ করেছে, ব্যবসায়িক অবরোধ করেছে, ওর আর খুব বেশি দিনের রসদ নেই। ও যেহেতু রসদ কোথা থেকে আনবে, আনতে আনতে ওরা শুকিয়ে যাবে। ঠিক মনে হয় দ্রুত একদম পরিবর্তন হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতিগুলো, তো সেখানে এই পরিস্থিতি দেখে আমাদের মানে কিভাবে সতর্ক থাকা দরকার, ভারতের কিভাবে সতর্ক থাকা দরকার বলে আপনি মনে করেন? আর বিশেষ করে সীমান্তবর্তী রাজ্য, বাংলাদেশের সাথে যে সীমান্তবর্তী রাজ্যগুলো আছে ভারতের, সেই সীমান্তবর্তী রাজ্যগুলোর যে স্থানীয় যে প্রশাসন, তাদেরকে কিভাবে সতর্ক থাকা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে খুব অবাক হই যে আমাদের যে সীমান্তবর্তী, আমরা যে সার্কভুক্ত দেশগুলি আছে, আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি আজ পর্যন্ত। কেউ আমাদের দ্বারা আক্রান্ত হয়েছে এই অভিযোগ কেউ করতে পারে। শ্রীলঙ্কা থেকে যদি ধরি, আমাদের শ্রীলঙ্কাতে পিস কিপিং ফোর্স যাওয়ার পরিপ্রেক্ষিতে, জে আর জয়াবর্ধনের সঙ্গে চুক্তির পরিপ্রেক্ষিতে আমরা পিস কিপিং ফোর্সকে নিয়ে পাঠিয়েছিলাম শান্তি রক্ষার জন্য। অনেক আমাদের সৈন্য মারা গিয়েছে ওখানে, অযথা মারা গিয়েছে। পরবর্তী সময় সেটা ফেরত চলে এলো, ভিপি সিং ফেরত নিয়ে চলে এলেন। এর পরবর্তী সময় দেখুন এই যে মায়ানমার আমরা একসঙ্গে লড়াই করেছি, তখন ব্রহ্মদেশ ছিল না, তখন আমরা 1937 সাল পর্যন্ত তো একসঙ্গে ছিলাম। 38 সালে তারা আলাদা হয়ে গেল। ইংরেজরা ওদের বলল যে ভারতের আগে ওদের স্বাধীনতা দিয়ে দেওয়া হবে, দিয়েছে 1948-এ। এই মানে ইতিহাসটাও ওরা পড়ে না। পাকিস্তানের কথা নতুন করে বলার কিছু নেই।
এই যে নেপাল এবং ভুটান আমাদের কাছ থেকে কোনো সময় ইয়ে খেয়েছে, ধাক্কা খেয়েছে? বাংলাদেশ স্বাধীন তো করে দিয়েছে আমরা, ভারতবর্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। এবং শুধু স্বাধীন নয়, স্বাধীনতার পরে যা যা সাহায্য করা, এলটিটি যারা করলো, যারা হ্যাঁ এই যে তামিল ইলাম যে তারা, তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের একজন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীকে হারিয়েছি। তারপরেও এরা মানে ভারতবর্ষকে কোনো অবস্থাতে যেন মনে হচ্ছে বন্ধু ভাবছে না তারা। আমরা কিন্তু বন্ধু ভাবি। আমরা যে এতক্ষণ আলোচনা করছি যে ওদের আমরা ব্যাপকভাবে খাদ্যশস্যে সংকট সৃষ্টি করার চেষ্টা করেছি, ঘটনাটা কিন্তু তা না। ভারত প্রতিবেশী রাষ্ট্রকে ব্যাপকভাবে বেকায়দায় ফেলুক, আমরা যদি আক্রান্ত না হই, এটা কোনোদিন ভারতের ইতিহাস নেই, ভারত এটা পারবেও না, ভারতের সংস্কৃতি ওটা না। আমরা যে কাজটা করেছি, যে জায়গাটায় আমরা করেছি, আমরা কি করেছি? আমরা করেছি স্থলবন্দরগুলিকে নেগোশিয়েট করেছি যে এই স্থলবন্দর দিয়ে এই এই জিনিসগুলি আসতে পারে। এটা বোঝা প্রয়োজন ছিল, কারণ ল্যান্ডলকড নর্থ ইস্টার্ন স্টেট দরকার ছিল। কারণ এই টাইমে এই জায়গাগুলি থেকে আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন, মূলত বাংলাদেশ থেকে যত বেশি আপনার খাদ্যদ্রব্য যাতায়াত করতো, অনেক বেশি বেনাপোল দিয়ে ঢোকে, সবচেয়ে বেশি ঢোকে ওই জায়গা দিয়ে। আমরা কিন্তু বন্দরগুলিকে ওপেন রেখে দিয়েছি। আমরা যে ধরুন আমরা বলেছি বস্ত্র আসতে পারবে না এখান থেকে, গার্মেন্টস আসতে পারবে, জলবন্দর দিয়ে আসবে। তারপরে যে সমস্ত যেমন নেপাল, ভুটান যারা সাহায্য, তাদের জন্য খোলা রয়েছে, অনেক কিছু খোলা রয়েছে। মূলত যে জায়গাটা, তারা যে জায়গাটায় সমস্যাটাই পড়েছে, দেখুন এই যে গ্রে মার্কেটগুলি যেগুলি রয়েছে, যেখানে যে সমস্ত জায়গায় গ্রে মার্কেটগুলি রয়েছে, যেখান দিয়ে চোরাই কারবার বেশি হচ্ছে, এরা আতঙ্কিত হয়েছে ওই জায়গায়, যেখান দিয়ে আমাদের যে সমস্ত জায়গায় কি যেত, ওষুধ, এই জায়গাগুলি দিয়ে ওষুধ যেত, পেট্রোল যেত, ডিজেল যেত, ফার্টিলাইজার যেত, আর সিডস, বীজ, এগুলি যেত। এখন এগুলি রিকগনাইজড ওয়েতে যাবে, ওই বন্দরের মাধ্যমে যা। এই জায়গাটাতে ঘাবড়ানোর মানেটা কি? কেন তুমি চাইছো এইড চ্যানেল কেন চাইছো? কি দরকার পড়লো তোমার? তাহলে এই দেশটা, আমাদের দেশ থেকে যে যে জিনিসগুলি না যাওয়ার পরিপ্রেক্ষিতে তোমরা যদি ব্যাপকভাবে সমস্যায় পড়ে যাও, তাহলে এতদিন কি করেছো? প্রশাসনটা কি করলো এখানে? এই সমস্ত প্রশ্নগুলি আসবে। আমরা ভারতবর্ষ, সত্যি কথা বলতে, বাংলাদেশিরা যদি আমাদের এই অনুষ্ঠান শুনে থাকেন, স্পষ্ট করে বলি, ভারতবর্ষ কোন প্রতিবেশী রাষ্ট্রের প্রতি কোন সময় শত্রু মনোভাবাপন্ন মনোভাব নিয়ে চলে না। আমরা সহায়তা করি, আগ্রাসনের নীতি ভারতবর্ষের একদমই না। তোমরা যে কি কাজগুলি করেছে, ত্রিপুরায় থেকে আমরা দেখেছি আমাদের উগ্রপন্থীদের কারা সহায়তা করেছে, কোন জায়গায় আশ্রয় দিয়েছে। বিডিআর চুপ করে রয়েছে, ওরা ঢুকেছে এখান থেকে খুন করে ওখানে পালিয়ে গিয়েছে। আমরা কয়েক মাস আগেও শুনেছি বাংলাদেশের রাজনৈতিক দল আগরতলা দখল করে নিচ্ছে, কলকাতা দখল করে নিচ্ছে, আমরা এই হুমকিও পেয়েছি। হ্যাঁ, আমরাও তখন আমরা একথা বলেছি। লরেল হার্ডির অনেকদিন হাস্য কৌতুকের সিনেমা দেখতাম না, আমরা পেয়েছি, দেখতাম। এই যে জায়গায় দেখুন, এই যে মানে আমরা যে জায়গায় আসছি, যে এই যে আওয়ামী লীগ যে পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিয়ে যাওয়া হয়েছে, এই নির্বাচনে আওয়ামী লীগ কি করবে এক্ষুনি বলা মুশকিল। যদি তাদের কাছ থেকে যদি ইয়েটা উইথড্র করে, ব্যানটা উইথড্র, এই ব্যানটা বেআইনি। এই ব্যান যারা করেছেন তাদের নিজেদেরই তো অস্তিত্ব নেই, তারাই তো বেআইনি, তারা আবার কি ব্যান করবেন? আওয়ামী লীগ এলে হয়তো ক্ষমতায় যেতে পারবে না। এখানে বিএনপির প্লাস পয়েন্ট সবচেয়ে বেশি। এই মুহূর্তে ইউনিসের গ্রুপ, তারা মনে করছে বিএনপিও ভারতের সমর্থিত দল। এটার পেছনে তাদের যুক্তি যেটা আছে, একদম অস্বীকার করি না, সেটা হচ্ছে হাসিনা যিনি এখন বিএনপির প্রধান, উনি মানে উনার হাজবেন্ড, উনিও তো মুক্তিযুদ্ধে লড়াই করেছেন, স্বাধীনতা সংগ্রামে উনি যুক্ত ছিলেন। আর এখন যারা শাসনে রয়েছে বাংলাদেশ, এরা স্বাধীনতা যুদ্ধে ছিলেন না, এরা সবসময় পেছন থেকে ছুরি মারার পদ্ধতিতে ছিলেন, এখনো মেরে চলেছেন। যেটা এরশাদও ছিলেন, অনেক পরে হলেও এরশাদ জিয়াউর রহমান ছিলেন, মানে খালেদা জিয়ার হাজবেন্ড, উনিও ছিলেন। একটা ফ্রন্টে উনি নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগ তো ছিলেনই। পৃথিবীর ইতিহাস ঘেটে কোনো সময় দেখবেন, পাবেন যে দলটা ওই দেশের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে লড়াই করলো, যারা স্বাধীনতা হওয়ার পরে দল গঠন করেছে, ঘটনাটা তা না, স্বাধীনতা হয়েছে এই দলটাকে সামনে রেখে, এই দলটাকে তারা ব্যান করে দিল। সেই দলের, সেই দেশটার বিশ্বস্ততা থাকবে কোন জায়গায়?
যখন দেখেছেন স্বীকৃতির প্রশ্ন আসবে তখনই এখন ধানাই বানাই করছে পালানোর। তো মনে হয় এই যে বিএনপির যেটা এখন যে সমর্থন বা আপনি যেটা বলছেন বিএনপির সুযোগ রয়েছে, সেটা নিয়ে আমার কিন্তু একটা দ্বিমত রয়েছে। আমরা এই বিষয় নিয়ে আজকে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আমরা আলোচনা করতে পারি। কারণ ইউনিস সমর্থিত বা ইউনিসের আশপাশে ঘোরপাক কাছে যেটা আমি বলছিলাম যে রাজনৈতিক দল, তার মধ্যে এখন এনসিপিও রয়েছে। এখন ওই যে আমরা যদি এখন নির্বাচনের লড়াইয়ে কত পার্সেন্ট ভোট শেয়ার পেলে আওয়ামী লীগের সরকার গঠন করতে পারে, সেটা কিন্তু একটা মানে তর্কের বিষয় হতে পারে। আমরা আলোচনা করছিলাম যে ভোটটা যদি সঠিকভাবে হয়, এই সঠিকভাবে ভোট করা, সঠিকভাবে আমি বলছি ক্ষমতায় আসবে না তার মানে এই না যে একটা বা দুটো সিট নিয়ে আওয়ামী লীগ থাকবে, ঘটনাটা তা না। ঘটনা আমার ধারণা আর কি, এই মুহূর্তে সঠিকভাবে এই 4-5 মাসের সময়ের ভেতরে যদি ইলেকশন হয়, যেহেতু আওয়ামী লীগ একেবারে রাজনৈতিক কোন কার্যক্রমের ভেতরে নেই, শুধু টঙ্গিটা বা ওই এলাকাটাকে বাদ দিলে, ওই এখানে সাংঘাতিক ব্যাপার। এবং আপনারা শুনলে অবাক হবেন, যখন আমাদের ট্রাম্প যেদিন শপথ নিলেন সেদিন একটা বিশাল প্রসেশন করেছে তারা ট্রাম্পের ছবি নিয়ে, সেই মিছিলকে তারা ব্যান করে দিল, মিছিলটা করতে দিল না, যেটা ট্রাম্প প্রশাসনের কাছে খবরও চলে গিয়েছে, ভালো নজরে দেখেনি। এই জায়গাটাতে, ওই পার্টিকুলারলি এই জায়গাতে এবং ঢাকা শহরের ভেতরেও আওয়ামী লীগের যথেষ্ট প্রভাব এখনো রয়েছে, স্বীকার করেন। সেটাই মানে সঠিকভাবে আপনি যেটা বলছিলেন যে সঠিকভাবে যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ যদি সে নির্বাচনে লড়াই করতে পারে, যে সিট আছে, যে সিট জায়গায় এখন যদি যে এই উপদেষ্টা মন্ডলী যদি বেআইনি ভাবে থেকেও যায়, তাদের দিয়ে নির্বাচন করা হয়, সেখানে তারা নানা রকম কারচুপি করার চেষ্টা করবে। এই যে জায়গাতে বিএনপি এই মুহূর্তে বিএনপি এগিয়ে অ্যাডভান্টেজ আছে, কিন্তু খুব একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে আওয়ামী লীগ ফেলবে, এবং সেখানে অবশ্যই বিএনপির পাতা কাটার জন্য এনসিপিও থাকবে হয়তোবা। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা অন্যদিন করবো। আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ মনিময়দা, অসংখ্য ধন্যবাদ গৌতম বাবু। খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনারা আলোকপাত করলেন। তবে বাংলাদেশ নিয়ে অবশ্যই আরো আলোচনা করতে হবে, সতর্ক থাকতে হবে আমাদেরও, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র এবং আমরা যেহেতু সীমান্তবর্তী রাজ্য, আমাদের কিন্তু এক্সট্রা সতর্ক অবশ্যই থাকতে হবে। ধন্যবাদ দুজনকে আপনার। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবতে পারেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের কেন এত মাথা ব্যথা বা ভারত কেন এত চিন্তিত। এটা অবশ্যই উদ্বেগের বিষয়, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র যখন কোনো ভুল পথে পরিচালিত হয় তখন একজন সুপ্রতিবেশী হিসেবে চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। ভারত বরাবরই চায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যে কোনো ধরনের আপোষ যেন না হয়, বাংলাদেশের গণতন্ত্র যেন বজায় থাকে। বর্তমানে ইউনিস প্রশাসন প্রবল চাপ ও বিরোধিতার সম্মুখীন হচ্ছে। সেনাপ্রধানের হুঁশিয়ারির পর কার্যত কোন ঠাসা ইউনিস এখন দেশকে কোন দিকে নিয়ে যায়, কোন পথে নিয়ে যায়, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবর, আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ বেঙ্গলে।